গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন সায়েন্স সিটি পৌঁছে গেছি, এখন 4:10 বাজে। আর আমাদের নর্থ বেঙ্গল রাইড শুরু করে দিয়েছি, একটা নতুন ছোট্ট ট্রিপ। এত গরম লাগছে যে ধারণার বাইরে। তো গরম লাগুক, তবুও তো কিছু বলতে হবে। আমাদের এবারের ট্রিপ হলো কোলাখাম। তো কোলাখাম হলো কালিম্পংয়েই একটা অফবিট জায়গা, তো সেখানেই যাব। আজকে নাইট স্টে করব আমরা কিন্তু শিলিগুড়িতে। এই রাইডে আমার সঙ্গে জয়েন করছে আমারই বন্ধু ত্রিদীপ। ও 2 নম্বর এয়ারপোর্ট 2 নম্বরে আমার সঙ্গে মিট করবে। তারপরে আমরা সেখান থেকে দুজনে মিলে আমরা রাইড শুরু করব। তো এখন এয়ারপোর্টের দিকে যাই, আর বাকি সবই ডেস্টিনেশন আমি রাস্তায় যেতে যেতে বলবো, রাস্তার কন্ডিশান এবং সব কিছু আমি ডিটেলস করব। চলুন তাহলে। এখন 5:10 হয়, আমার ভাই একটু লেট করে দিয়েছে, এই আসলো ত্রিদীপ। তো এখন আমরা জার্নি শুরু করছি। আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে যাব, কেননা বারাসতের পরে ওই সিঙ্গেল রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কল্যাণী রাস্তা দিয়ে যাব। তো এখন চলুন কল্যাণী রাস্তায় কোথায় জয়েন করছি সবই আপনাদের বলছি। আমরা জাস্ট কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেলাম, কিছুটা যাব, তারপর ডান দিকে ঘুরে বড় জাগুলিতে যাব। তো চলুন এখন, এ তো ভালো রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ে তো একদম পুরো মাখন রাস্তা, জাস্ট ঢুকার মুখেই 2-1 কিলোমিটার একটু ফ্লাইওভার হচ্ছে, ওইটা বাদ দিয়ে মোটামুটি টোটালটাই একদম ফার্স্ট ক্লাস রাস্তা। তো আমরা এখন বড় জাগলির দিকে জাস্ট টার্নিং নেব। এই যে এই ফ্লাইওভার চলে গেছে, এর নিচ দিয়ে গিয়ে আমরা ডান দিকে যাচ্ছি। তো চলুন, এই বড় জাগলির দিকে এই বাঁকছি, এই জাস্ট উপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে চলে গেছে। আপনার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এই বড় জাগলি যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু ডবল রাস্তা, কিন্তু ডবল বলতে ডবল ওয়ে রাস্তা নয়, কিন্তু দুটো গাড়ি যাওয়া আসা করবে। রাস্তা প্রচণ্ড একটু জাম টাইপের, কেন প্রচুর গাড়ি। আমরা এখন চলে এসেছি NH-12-এ, এই যে কানেক্টারে। জাস্ট 10 কিলোমিটার এসে গেলাম, এখন NH-12 এটা ধরবো। এটা সোজা শিলিগুড়ির দিকে গেছে। এখান থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার। এখনও আমাদের রানাঘাট পৌঁছাতে 10 কিলোমিটার বাকি আছে। আমরা একটু চা খাচ্ছি। দাদা বিনা চিনি বানাবেন দুটো, বিনা চিনি দুটো। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে রানাঘাট 15 কিলোমিটার, কিন্তু রাস্তা প্রচণ্ড বৃষ্টির পরে প্রচণ্ড খারাপ হয়েছে। এই ধরনের পোটহোলে ভর্তি আছে, একদম স্পিড মেনটেন করা খুবই চাপের। দেখছেন কী ধরনের রাস্তা খারাপ হয়েছে, এত ভালো রাস্তা খারাপ হয়ে গেছে। তো সাবধানে যাচ্ছি এখন সোজা রানাঘাটের দিকে। এখন 7টা বাজে, এখন আমরা রানাঘাট ফ্লাইওভার পার হচ্ছি। মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব ভালো ওয়েদার, খুব ভালো রাইড হচ্ছে সকাল থেকে। তবে এই ধরনের ওয়েদার থাকলে তো খুব ভালো, কেননা বৃষ্টিও হবে না, অথচ মেঘলা আছে। এখান থেকে 35 কিলোমিটার হলো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের পরেই কোথাও দাঁড়াবো আমরা। তো চলুন, এখন তো প্লেন হাইওয়ে, তেমন কিছু দেখানোরও নেই। তো তাছাড়া আপনারা অনেকই ভিডিও দেখেছেন এই শিলিগুড়ির রাস্তা। তবে এইটুকু আপডেট বলতে পারি যে অনেক পোটহোল আছে এখন হয়েছে, এবং সেটা ম্যাক্সিমাম ডান সাইডে। বাঁ সাইডটা কিন্তু ঠিকই আছে মোটামুটি। তো আপনারা যারা আসবেন তারা ঠিক দেখে শুনে আসবেন, রাস্তা মোটামুটি ঠিকই আছে। কৃষ্ণনগর ঢোকার আগে এই জায়গাটা সব দিনে এই ধরনের, এত জল দাঁড়িয়ে থাকে এই জায়গাটা, কিছু করার নেই। দেখেছেন পুরো জল দাঁড়িয়ে আছে। এই যে কৃষ্ণনগর বাঁ দিকে ঢুকে গেছে, আর আমরা সোজাই চলে যাব। এখন 7:35 বাজে, আর আমরা কৃষ্ণনগর পার হচ্ছি। কৃষ্ণনগরের পরেই আমাকে একটু দাঁড়াতে হবে, একটা ট্রেনের টিকিট কাটার আছে। তো 8টার সময় টিকিট কাটবো, তো সেই হিসাবে একটু দাঁড়াতে হবে। আমরা এখন বেথুয়া ডায়েরিতে জাস্ট পার করে দাঁড়ালাম, এবং ট্রেনের একটু টিকিট কাটা ছিল, তো সেগুলো কাজ কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করছি, মুড়ি ঘুগনি এবং চা খেয়ে বেরোবো। এখন 8:20 বাজে। আমরা এখন পৌঁছে গেছি সেই ঐতিহাসিক জায়গা পলাশি। ওই সামনে দেখা যাচ্ছে ওই পলাশির গেট। এই জায়গাটা আসলে নিজেকে ঠিক একটু গর্বিত মনে হয়, কেননা আমরা এই ঐতিহাসিক রাজ্যের এই লোক। এই হলো এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হলো পলাশির যে গেট, এই স্মৃতিসৌধ, পলাশি স্মৃতিসৌধ। আমরা এখন বহরমপুর পৌঁছে গেছি। এই যে এদিকে রাস্তাটা সোজা চলে গেছে বহরমপুরের দিকে, আর আমরা বাইপাস দিয়ে চলে যাব। এইটা হলো বাইপাস রাস্তা, আর ওটা ভিতরে চলে গেছে। এখন 10টা বাজে।
তো এখানে দাঁড়িয়ে কোথাও একটু চাটা খাবো, তারপর আবার স্টার্ট করব। আমরা কিন্তু বহরমপুর বাইপাস পার হয়ে আসলাম। এই হলো বহরমপুর থেকে এই যে রাস্তাটা হাই রোডে মিশেছে, তো সেটা এখানে আবার সিগন্যালিং ব্যবস্থা করে দিয়েছে। তো ওই রাস্তাটা থেকে এসেছে বহরমপুর থেকে, আর আমরা সোজাই যাব ডালখোলা ফারাক্কার দিকে। ওই যে দেখাচ্ছে NH-12। আমরা এখন পৌঁছে গেছি বহরমপুর ফারাক্কা যে টোল গেট, তাতে এসে গেছি। এখন 10:20 বাজে। বহরমপুর বাইপাসে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু এত ভালো দোকান দেখতে পেলাম না, সেই জন্য দাঁড়ালাম। তো একটু এগিয়েই দাঁড়াবো। এই টোল গেটে তো মনে হয় কোথাও টোল গেটের পরে চার দোকান থাকবে, তো সেখানেই দাঁড়াবো। ত্রিদীপ পিছনে আছে, আসুক, দিলে একটু চা খেয়ে গল্প গুজব করে আবার ছাড়বো। আমরা এখন দাঁড়িয়েছি শিবপুর, জাস্ট টোল গেট পার করেই দাঁড়িয়েছি। একটু চা খাবো, তারপর বেরোবো। আমরা এখানে একটু চা খেয়ে নিয়ে এখন স্টার্ট করলাম। সামনেই পড়বে মোড়গ্রাম, আর তারপরে পড়বে ফারাক্কা। এখন 10:35 বাজে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টি হবে না, সেই জন্য রেনকোট ফেনকোট পরি না। তো চলুন, আমরা এসে গেছি এখন মোড়গ্রাম মোড়। এইটাতে বর্ধমান থেকে আসলে এই রাস্তায় ওঠা হয়। এই যে এটা তো এখন ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে, নীতিন গডকরি পাস করে দিয়েছে। তো এটা জাস্ট হয়ে গেলে আমাদের এটা দিয়ে আসতে হবে না, বর্ধমান দিয়ে সুন্দর রাস্তা দিয়ে আসতে পারবো। সামনে পড়বে এখন আমাদের ফারাক্কা, 65 কিলোমিটার মতন। তো চলুন, এখন 11:35 বাজে, আর আমরা জঙ্গিপুর পৌঁছেছি। আমরা যেখানে দাঁড়িয়ে যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে যাই, সেই জন্য লেট হয়। এই ফারাক্কা পৌঁছাতে আর 30 কিলোমিটার বাকি আছে। এখন এই ধরনের একটা ব্রিজ সামনে, আয়রন ব্রিজ। এখানে ট্রেনেরও ব্রিজ আছে। ওই যে ওই দিকেরটা হলো ট্রেন, ওদিক তার কাছেরটা হলো এই রাস্তার এক সাইড, আর এইটা একটা দারুণ জায়গা। এটা নদীতে জলও পুরো ভরে আছে। আজকে মেঘলা হয়েছে, এটাই বাঁচোয়া। রোদ হলে এটাই ঝামেলা, মানে ঝামেলার শেষ থাকতো না, এত কষ্ট হতো। সব সিগারেট টানছে। সামনে ডান বাম দিকে কি আসছে সেটা দেখার দরকার নেই। এইটা যে নতুন ব্রিজ হচ্ছে ফারাক্কাতে, তার রাস্তা এখনো তৈরি কমপ্লিট হয়নি। আর এই রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, কি পরিমাণে ধুলো উঠছে দেখুন। তো চলুন, সামনেই ফারাক্কা ব্রিজ। এখন 12:55 বাজে, আর আমরা ফারাক্কার এই ব্রিজে উঠবো। এই সামনে এই যে দেখাচ্ছে, এটা হলো ফারাক্কা ব্রিজ। এই ব্রিজের কিন্তু অনেক গেট খোলা আছে। আর ওদিকের ব্রিজের নিচে দেখেছেন কত জল, প্রচুর পরিমাণে জল যাচ্ছে। আর রাস্তায় খারাপ প্রচণ্ড পরিমাণে। আর এখানে সব ওভারলোড গাড়ি চলে, এই পাকুড়ের গুঁটি, স্টোন চিপস, সেইগুলো চলে। সেই জন্যই এখানে রাস্তাটা এত পরিমাণে খারাপ। প্রত্যেকটা গেট খোলা আছে, না হয় এত জল ধরে রাখতে পারবে না। এই জাস্ট ফারাক্কা ব্রিজ পার হলাম। রাস্তা এত পরিমাণে খারাপ ছিল যে ধারণার বাইরে। আর এই সাইড দিয়ে ট্রেন চলেছে। আমরা এখন পৌঁছে গেছি কালিয়াচক। এখানে তো জাম থাকবেই, প্রত্যেকবারেই জাম থাকে, তো এখানে জাম থাকবেই। এবারও দেখি সামনে গিয়ে, রীতিমতো জামই আছে এখানে। এই জিনিসটা হবেই, এত টোটো বেড়ে গেছে যে ধারণার বাইরে। কোনো প্রকারে কালিয়াচকের জাম পার হলাম। এখানে প্রত্যেক দিনই জাম, যে কোনো টাইমে আসবেন জাম। আমি বুঝতে পারি না যে এই রাস্তাটা কেন ফ্লাইওভার করে দিচ্ছে না, বা কিসের জন্য করছে না। এখন আমরা মালদা এসে গেছি। এই বাঁ দিকের যে রাস্তাটা, এটা ঢুকে গেছে, এটা সোজা চলে গেছে মালদা। আর এটা আমরা বাইপাস দিয়ে যাব। ওই যে মালদা ঢুকে গেছে। এখন আমরা মালদা বাইপাসের উপরে দাঁড়িয়েছি এই ধাবাতে এখন খাওয়া দাওয়া করবো। দ্য লিমেলিট, তো এই ধাবাতে দাঁড়িয়ে আছে এখন। তো খাওয়া দাওয়া করে নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এই
ধাবার ভিতরটা দেখাচ্ছি, ভালো এসি আছে, এটাই একটা সুবিধা। অর্ডার দিয়ে দিয়েছি, এখনও খাবার এখনও আসেনি। আমাদের খাবার এসে গেছে, চিকেনের প্লেট, দু ধরনের সবজি, একটু ভাজা, পাঁপড়, আর এই নিয়ে মোটামুটি আপনার 200 টাকা, তাই খেয়ে নিই, তারপর ওদের সঙ্গে কথা হচ্ছে। এখন তো বৃষ্টির পরে তো আরও রাস্তা খারাপ হবে, বর্ষাকাল তো আরো খারাপ। সিঙ্গেল গাড়ি ধরুন দেখতে পাবেন 20 মিনিট 25 মিনিট অন্তর অন্তর হয়তো একটা গাড়ি যাবে। তাও আপনারা দুজন আছে, আমরা তো একা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে রীতিমতো ভয় লাগছে যে দেখো যদি গাড়ি কিছু হয়ে যায়। একজন কাপিল রাইডার, এনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে কোলাখামের ব্যাপারে। তো ওনারা অনেক এক্সপিরিয়েন্স দিলেন এই কোলাখাম সম্পর্কে। তো কিছুটা এক্সপিরিয়েন্স গেদার করে আমরা যাচ্ছি যে এই ধরনের জায়গা হতে পারে, এই ধরনের ভয়ানক সিন হতে পারে। তো চলুন, এখন মোটামুটি রেডি আমরা বেরোনোর জন্য। মালদা বাইপাসে তেলও ফিল আপ করে নিলাম, 9.42 লিটার আসলো কলকাতা থেকে। তো ঠিকই আছে মোটামুটি। রাস্তার অবস্থা কিন্তু খুব ভালো নয়, এই যে দেখুন পুরো একটা সাইড গর্ত আছে, দেখে চালাতে হবে। তবে তুলনামূলকভাবে বাঁ দিকে হালকা গাড়ি যায়, তো সেই জন্য বাঁ দিকটাই চয়েস করা ভালো, কেন বাঁ দিকেই রাস্তাটা ঠিক আছে। এখান থেকে রায়গঞ্জ 29 কিলোমিটার। এই ধরনের ব্যারিকেড প্রত্যেকটা চকে যদি থাকে তাহলে স্পিডটা কোথায় হবে, স্পিডই হবে না। এখন আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি, এইটা রায়গঞ্জের টাউনে যাওয়ার রাস্তা, আর আমরা সোজাই চলে যাব ডালখোলার দিকে। এটা বাইপাস রাস্তা, না হয় আগে যে রায়গঞ্জের ভিতর দিয়ে যেতে হতো, কি ঝামেলা ছিল সে বলে বিশ্বাস করতে পারবো না। এইটা হলো বোতুল বাড়ি, তো এইটা দিয়েও যাওয়া যায়। এই ডান দিকে দিয়ে আমরা ইসলামপুরে উঠা হয়। তো আমি একবার গেছিলাম পুরো গ্রামগঞ্জের ভিতর দিয়ে, তো এটা ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়েই হবে, আর এটা হলে আপনার বিহারের ভিতর দিয়েই হবে। আমরা এখন সেই কানেক্টারে এসে পৌঁছে গেছি। ওই দিক থেকে পূর্ণিয়ার রাস্তাটা এসেছে এবং ওটা শিলিগুড়ির দিকে গেছে, আর আমরা এইটা কলকাতা থেকে এসে এইখানে জয়েন করে আমরা ডান দিকে ঘুরে শিলিগুড়ির দিকে যাব। এর মাঝখানে কিছুটা বিহার পড়বে, তো সেটুকু পাটও আমি দেখাবো, খুব অল্প বিহার পড়বে। পথ দিয়ে চলে গেছে পূর্ণিয়া, আর আমরা ডান দিকে চলে যাব। এটা বাম দিকে পূর্ণিয়া চলে গেছে, আমরা ডান দিকে চলে যাব। এক্ষুনি এখানে বৃষ্টি হয়েছে মনে হয়, এখনও তো পুরো একদম জল একদম আছেই। এখান থেকে বাগডোগরা 117 কিলোমিটার, কিষানগঞ্জ 27 কিলোমিটার। তো সামনেই পড়বে কিষানগঞ্জ। এটা হলো কিষানগঞ্জ যে রেলওয়ে স্টেশন। ও, এখানে বাসগুলো কেমন করে দাঁড় করছে। এইটুকু অংশ হলো বিহারের পার্ট, এর পরে আর 10-15 কিলোমিটার গেলে আবার বেঙ্গল পড়ে যাবে। আমরা ডিসিশন নিয়েছি আমরা শিলিগুড়ির মধ্যে থাকবো না, আমরা বাগডোগরার থেকে থাকবো এই ইউনিভার্সিটির দিকে, যাতে আমাদের যাওয়ার সময় সকালের সময় আর বিশেষ না বার হতে হয়। তো সেই জন্য আমরা বাগডোগরা এয়ারপোর্টের কাছে যে কোনো হোটেল নিয়ে থাকবো। তো আমাদের হোটেল বুকিং করা নেই, আমরা গিয়েই সেখানে হোটেল খুঁজবো। তো চলুন তাহলে এখন আমরা এখন ইসলামপুর পৌঁছে গেলাম। ইসলামপুর, এই যে সোজা রাস্তাটা ইসলামপুর চলে গেছে, আর ডান দিকে যেটা গেছে সেটা ইসলামপুর বাইপাস। আমরা এখন ইসলামপুরে এই যে সোজা রাস্তা এটা চলে গেছে। এখানে কিন্তু চায়ের ফ্যাক্টরিও প্রচুর আছে, প্লেন জায়গায় প্রচুর চায়ের বাগান আছে। এখন সন্ধে হয়ে আসছে, আপনাদের দেখাতে পারবো না, চায়ের বাগান আছে প্রচুর আছে। এখানে কিন্তু প্রচুর আনারসের চাষ, এই যে দেখুন এগুলো পুরো বাগানটা পুরো আনারসের চাষ হচ্ছে। আবার এখন চায়ের বাগানও আরম্ভ হয়ে গেছে, প্রায় 2-3 কিলোমিটার আগের থেকে চায়ের বাগান আরম্ভ হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব চায়ের বাগান। এই দেখুন চায়ের পাতা তুলে নিয়ে যাচ্ছে, এগুলো হাতে তুলে নেয়, এগুলো মেশিনেই কাটে, দেখছেন বড় ছোট সবই আছে। পুরো গাড়িতে পাতা লোড করে নিয়ে এগুলো চায়ের ফ্যাক্টরিতে দেবে। এখন 6:20 বাজে, আর আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। বৃষ্টি হলো, ক্যামেরা ঢুকিয়ে দিতে হলো, না হয়তো আপনাদের সব কিছু দেখাতে পারতাম। এখন হোটেল খোঁজার পালা চলছে।
এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল JMD ইন্টারন্যাশনাল। এতে এখন রুম টেরিফ বলছে এসি রুম 1344। দেখতে গেছে ত্রিদীপ, বাইক রাখার জায়গাও আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো দেখি রুম কীরকম হয় তারপরে না হয় থেকে যাবে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিলিগুড়ি। গতকাল আমরা রাত্রে এসেছি, তখন বৃষ্টিও পড়ছিল, তখন আর ভিডিওগ্রাফি করিনি। আমরা আছি JMD ইন্টারন্যাশনাল বলে, যে জাস্ট বাগডোগরায় ঢোকার সময় যে ফ্লাইওভার তার নিচেই একদম এই হোটেল। বাইক রাখারও সেট দিয়ে সব জায়গা আছে, আমি দেখাচ্ছি। এই হলো রুম। এদের টেরিফ হলো 2000, কিন্তু বাইকার বলে আমাদের 1344 টাকায় আমাদের করেছে। আমরা এখন পুরো ব্যাগ সব প্যাক করে এসেছি। এখন যাব সোজা কোলাখামের দিকে। আমরা এখন একদম নিচে চলে এসেছি। এই হলো আমাদের বাইক রাখার জায়গা, এই সেট করা আছে। তো আমরা এখন পুরো ফুল রেডি, এখন বেরোবো। এখন 8টা বাজে এবং কোলাখামের দিকে। মালদাতে তেল ফুল করেছিলাম, 670 টাকার তেল লাগলো। ফুল করে নিলাম, সোজাই যাওয়ার পালা। কোথাও যদি একটু ব্রেকফাস্ট করতে হয় তাহলে করে নেবো। 9টা বেজে, প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। আমরা এখন মহানন্দা ব্রিজের উপরে এসে গেছি। এই হলো মহানন্দা নদীর উপর ব্রিজ। তো আমাদের ডেস্টিনেশন হলো আজ কোলাখাম। এখান থেকে 110 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন বাগডোগরা থেকে কোলাখাম যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এইটা হলো শিলিগুড়ির পার্ট। শিলিগুড়ির এটা আউটকাট দিয়েই যাওয়া হয়, এখানে এত জনবসতি নেই। তো জাস্ট ভিতরটা কিন্তু শিলিগুড়িটা খুবই টাইট শহর। টাইট এই মিনসে যে খুবই যানজটের শহর। সেই জন্য আমরা বাইরের দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করছি। এই সেবকের এই জঙ্গল পার হচ্ছে এখন। তো আমার একটা বিপত্তি হয়েছিল, আমি জাস্ট ওই সামনে ওইখানে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিওগ্রাফি করছিলাম। তো এই জায়গা দিয়েই হাতিটা পার হয়েছিল। আমাকে জাস্ট ফরেস্টের লোকটা বলছে আর হাতি উঠে গেছে। এত পরিমাণ বড় হাতি, ও দাঁতের সমান আমি লম্বা হব। দেখে তো আমার একদম কাছাকাছি, দেখে তো আমার তো একদম প্রাণ উড়ে গেছিল। তারপরে দেখলাম আস্তে আস্তে নেমে গেল। এই হলো ব্যাপার। এটা তো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তো এটা সেবকের জঙ্গল নামেই পরিচিত আর কি। আর খুব ঘন হয়েছে বৃষ্টির জন্য, প্রচুর ঘন দেখা লাগছে। দারুণ। হ্যাঁ ভাই, তো সেটলিং করছে গো। হ্যাঁ, দুদিকের গাছ আছে, মিশে গেছে, দারুণ লাগছে, দারুণ। আর সব থেকে ভালো লাগছে গাছকে লতিয়ে যে সব গাছগুলো উঠেছে, সেগুলো তো আরও ভালো লাগছে, দারুণ। এই প্রথম পাহাড়ের ভিউ দেখা গেল, কিন্তু মাথায় পুরো মেঘ ঢেকে আছে। এই নদী আর এই পাহাড়ের ভিউ, এই যে তিস্তা নদী আপনাদের দেখাচ্ছি আবার ভালোভাবে। এখানে একটা নদী এসে মিশেছে তিস্তাতে। এটা ছোট নদীটা একটা মিশেছে তিস্তাতে। এই রেলগেটের কাছেই আমরা গতবারে খেয়েছিলাম, তো এবারেও সেখানেই খাবো। দেখি কি আছে খাবার। এই খাওয়া আরম্ভ করেছি, ওই পরাটা ঘুগনি খেয়ে নিই, তারপর বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা জাস্ট লেভেল ক্রসিংটা পার হচ্ছে। এটা হলো রেলের ব্রিজ, তিস্তা নদী পার হওয়ার জন্য। এটা দূর থেকে দেখা যাবে। এটা হলো সেবক পুলিশ স্টেশন, আর এটাই হলো সেবক বাজার। যে নদীতে প্রচুর জল দেখতে পাচ্ছেন, জলের পরিমাণ প্রচুর জল এই তিস্তা নদীতে। চলুন না, এখন কোঅর্ডিনেশন ব্রিজের দিকে যাব। ওতে গ্যাংটক যে সোজা রাস্তাটা চলে গেছে, ওটা না দিকে আমরা কোঅর্ডিনেশন ব্রিজ দিয়ে ওদিকে পার হোক। এখন কিন্তু আবার সেই কার্বি রাস্তা আরম্ভ হয়ে গেল। সুন্দর কর্নারিং করতে যাচ্ছি। তবে রাস্তা আগে প্রচুর খারাপ ছিল, এখন সুন্দর হয়েছে। বৃষ্টির পরেও এত ভালো রাস্তা আছে, মানে দারুণ ব্যাপার। এত দূর পর্যন্ত তো ঠিকই আছে, তো আগেরটা বলতে পারছি না। গাছগুলো তো সবুজ, ওহ কি ঘন লাগছে। আর পাহাড়ের মেঘ উপরটাই তো মেঘ পুরো একদম ঢেকেই আছে, পুরো ঢেকে আছে। আমরা এই সেবক কালীবাড়ি এসে গেছি। সামনেই দেখুন এই কালী মন্দির। বৃষ্টির সময় তো এইগুলোতে জল সবসময় নামতে থাকে, দেখুন কী পরিমাণ জল নামছে। আর এইটা হলো উপরে হলো কালীবাড়ি, সেবক কালী মন্দির। ও রাস্তার মাঝে উপর দিয়ে এত জল। মাকে প্রণাম। জাস্ট একটু এগিয়ে গিয়েই আমরা ডান দিকে ঘুরে পড়বো কোঅর্ডিনেশন ব্রিজে। এই হলো কোঅর্ডিনেশন ব্রিজ। জাস্ট ব্রিজ পার করেই আমরা দাঁড়াবো, কারণ ব্রিজে দাঁড়ালে তো জাম লেগে যাবে। আর জলের পরিমাণ দেখুন, প্রচুর পরিমাণে জল। এই কোঅর্ডিনেশন ব্রিজে অনেকক্ষণ টাইম কাটালাম। একটা বাঁদর বসে আছে দেখুন, তার একটা চোখ নেই, হয়তো যুদ্ধ লেগে একটা চোখ চলে গেছে। এই দেখুন
এই হলো করোনেশন ব্রিজ। এই হলো করোনেশন ব্রিজ। তো আমরা এখন অনেকক্ষণ টাইম এখানে দিলাম, আর স্পেসটাও ছোটো, তো বেশি দাঁড়ানোর সুযোগ নেই। তো এখন আমরা চলি। বৃষ্টির দিন তো যেখানে খুশি ফলস। এই ফলসটা দেখুন, পুরো কাছ থেকে দেখাচ্ছি, এত পরিমাণ জল নামছে পুরো উপর থেকে, প্রচুর জল নামছে। আর বাঁদর, ও ছোটো ছোটো বাঁদর, বাচ্চা বাঁদর সব চারিদিকে বসে আছে। এই রাস্তার ধারে খাবার দেয়, ওইগুলোর জন্যই বসে আছে ওরা। এইগুলো ধস খেয়েছে পুরো, এই যে রাস্তা পুরো কাদা কাদা আছে, দেখেছেন প্রত্যেকটা রাস্তার উপরে জল। এটা একটা ফলস নামছে বৃষ্টির সময়, চারিদিকে ফলস, চারিদিকে। এখানে একটা ফলস, বৃষ্টির সময় তো জল নামলেই ওটা ফলস হবে, পাহাড়ের উপর থেকে নামলেই তো ফলস হয়ে গেল। গণেশের মূর্তিটা তো বেশ ভালোই করা আছে। এটা একটা ফলস। এইটা হলো ট্রেন ব্রিজ তিস্তার উপরে। এখানে তো অনেক ভিডিও শ্যুট হচ্ছে, দেখছি দাঁড়িয়ে আছে অনেকে, ওই দূরে দেখা যাচ্ছে। কিছুটা পাহাড় পার হয়ে আবার জঙ্গলে ঢুকলাম। মালবাজার এখান থেকে 27 কিলোমিটার। এটা কিছুটা প্লেন রাস্তাই আছে, এবং জঙ্গল এরিয়া। এখানেও কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, তার মানে হাতি এগুলো চারিদিকে ঘুরে। বাবা, বাইকে কী নিয়ে যাচ্ছে গো, পুরো জঙ্গল বই নিয়ে লোড করে নিয়েছে। তো করোনেশন ব্রিজ পার হয়ে এই প্রথম চা বাগান দেখা গেল। এই হলো চা বাগান। এরপরে তো চা বাগান আছেই চারিদিকে, চারিদিকে সুন্দর সুন্দর চা বাগান আছে। ডিম 16 কিলোমিটার, মালবাজার 23, বিন্নাগুড়ি 65, তেলেপাড়া আর পড়তে পারলাম না। এই হলো ট্রেনের লাইন ওই দিকেছে, আর এই হলো রাস্তা। সুন্দর সুন্দর জায়গা। এইগুলো দেখার জন্যই তো এত কষ্ট করে এত দূর বাইক চালিয়ে আসা। আর আমরা এবার যে জায়গাটা সিলেকশান করেছি, কোলাখাম, একদম অফবিট জায়গা একটু। তবে এখনও ওয়েস্ট বেঙ্গলে অফবিট জায়গা বলতে আর কিছুই নেই, সব জায়গায় সব সময় লোক থাকে, তবুও অফবিট জায়গায় এতটা ক্রাউড এখনও হয়নি। তো যাই দেখি কীরকম জায়গা, একটু শান্তি করে দুদিন কাটানো যাবে। লাভা 66 কিলোমিটার, কালিম্পং 67, গ্যাংটক 169। এখন সোজাই তো আমাদের যেতে বলছে ম্যাপ। আমরা এখন পার হচ্ছি ওদালবাড়ি। এখানে সব বাড়ি দিয়েই নাম সব। এখানে আর একটা জিনিস অ্যাড হলো, এইখানে এই জায়গাগুলো, এই সুপুরি গাছ। ওদিকে কিন্তু সুপুরি গাছ ছিল না, এদিকে কিন্তু সুপুরি গাছ দেখা যাচ্ছে, প্রচুর সুপুরি গাছ, প্রত্যেক লোকের বাড়িতে সুপুরি গাছ। জাস্ট ওই দূরে হলো পাহাড়, ওই দূরে পাহাড়, আর এটা হলো জাস্ট প্লেন জায়গা। আর এদিকে হলো চা বাগান, তারপরে নদী। প্লেন জায়গার লোক পাহাড়ে এসেই ডাব খাচ্ছি। এই 70 টাকা করে ডাব, এই ডাব খাচ্ছি। তো ডাব খেয়ে নিই। আর সামনে হলো এই চায়ের বাগান। এই হলো সামনে চায়ের বাগান। এখন এই ডামডিং মোড় থেকে আমরা ঘুরে পড়লাম লাভার দিকে। এখান থেকে 57 কিলোমিটার হলো লাভা। তো দেখি এদিকে রাস্তা কেমন আছে। পুরো জঙ্গল এরিয়া হবে এবং গাড়ি ঘোড়াও একটু কম হবে। আর্মির ক্যাম্প কিন্তু সব জায়গায় আছে এখানে। এই আর্মির এই ট্যাঙ্কার এখানে রাখা আছে, চারিদিকে আর্মির ক্যাম্প। ওদিকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে চলেছি, এই ফিলিংটাই পুরো আলাদা। দেখতে পাচ্ছেন চা বাগানগুলো দুদিকে একদম পুরো চোখ যেদিকে যতদূর যাবে ততদূর চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা চলেছি। আমরা কিন্তু গরুবাথান দিয়েই যাব, তো সামনেই পড়বে গরুবাথান। আর যতই চা বাগান দেখছি ততই অবাক হচ্ছি, কি সুন্দর দেখুন। কারণ পুরো এই রাইডিংয়ের ভাইবটাকেই পুরো আলাদা করে দিচ্ছে। এত সুন্দর সুন্দর টি গার্ডেনগুলো দেখছি, দারুণই লাগছে। আমরা কিন্তু এখন ঢুকে পড়লাম জাস্ট গরুবাথান রিজার্ভ ফরেস্টের একদম ঢুকছি। এই দেখছেন এদিকটা ফরেস্ট, আর এদিকটা চা বাগান, আর একটা ছোট জনবসতি আর কি। এদিকটা পুরো রিজার্ভ ফরেস্ট, ঘন জঙ্গল। এই জঙ্গলটা আমরা সামান্য অংশ পার হব, কিন্তু দেখুন
সামান্য হলো গাছগুলো কি লম্বা আর কি ধরনের লাগছে দেখুন, দারুণ দারুণ জায়গাটা। একদম পাহাড়ে ওঠার একদম মুখেই এসে গেছি আমরা। এই উপরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় দিয়ে আরম্ভ, জাস্ট এখন পাহাড়ে ওঠা আরম্ভ হবে। সুন্দর জায়গাখানি, আর টোটাল গ্রিনে ভর্তি, তো আরও ভালো লাগছে যেন এই জায়গা থেকে, দারুণই লাগছে। দেখুন এই সামনে একটা নদী বয়ে গেছে, আর ওদিকে পাহাড়টা, আর চা বাগান তো প্রত্যেকটা জায়গায় আছে, ওইগুলো সব চায়ের বাগান। এদিকেও কিন্তু চায়ের বাগান আছে, চায়ের গাছ লাগানো আছে, কম বেশি করে লাগানো আছে। এই দার্জিলিং সাইডে বা এই শিলিগুড়ি কালিম্পং এই সাইডে খাড়া খাড়া পাহাড়ে চায়ের বাগান। আমরা এসে পৌঁছে গেছি এমবিএকে, এই যে আই লাভ এমবিএক লেখা আছে। আর সামনে মেঘটা দেখে তো আমাকে আর খুবই ভয় পাচ্ছে। অন্ধকারটা দেখতে পাচ্ছেন, পুরো অন্ধকার, আর ছোট ছোট ফলসগুলো নেমেছে, এত সুন্দর লাগছে, দারুণ। বৃষ্টিটা মনে হয় এসেই যাবে, আমাদের কোথাও দাঁড়াতে হবে একটু। রাস্তায় যেতে যেতে একটা ভালো জায়গা পেলাম, তাতে দাঁড়িয়েছি। এই যে চায়ের বাগান থেকে দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, দারুণ। এখানে কিন্তু ওই চা যারা পাতা তুলেছে ওদেরকে ওই পাতা ওজন করে আর ওই গাড়িতে লোড হচ্ছে, এই লোড করে নিয়ে যাবে ফ্যাক্টরিতে। এখানে সব চায়ের লেবাররা এখন খাওয়া দাওয়া করবে। টোটাল এই জায়গাটা হলো এই ধরনের, আর পাহাড়ের উপরে মেঘগুলো তো পুরো ভরেই আছে। সুন্দর জায়গাখানে, এইখানে যে বাড়ি 24 ঘন্টাই ও এই ধরনের বিউটিফুল জিনিস দেখছে, দারুণ দারুণ। এইসব ঘরগুলোই থাকতে পারলে দারুণ লাগতো। তো চলুন আর লেট করবো না এখন। ওই যে পাহাড়ের উপর থেকে একটা সাদা বন দেখাচ্ছে, ওটাই একটা ফলস নেমে আসছে, দারুণ লাগছে। আমরা লেট করছি না, কেননা বৃষ্টিটাও এসে যাবে। একটা প্লেসে দাঁড়িয়েছি, দেখুন নিচেরটা পুরো মেঘটা না থাকলে এত সুন্দর লাগতো। দেখুন নিচের ভিউটা আমি দেখাচ্ছি ভালো করে, দেখুন টোটাল ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মেঘে অনেক ঢাকা আছে, সেই জন্য খালি চোখে হয়তো বোঝা যাচ্ছে, গোপ্রো কিন্তু জাজ করতে পারবে না। এত নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা অনেকখানি উপরে উঠে এসেছি, এখন কিন্তু একদম নর্মাল ওয়েদার, হালকা হালকা বাতাস লাগলে বরঞ্চ ঠান্ডা লাগছে। ওয়াটার ব্রেকের জন্য একটু দাঁড়িয়েছি, জল টল খেয়ে আমরা আবার কোলাখামের দিকে যাব। তো কোলাখামে এখন মেনলি হলো বার্ড ওয়াচারদের সব থেকে দারুণ ডেস্টিনেশন, কিন্তু এই মেঘলায় কী যে দেখবো, তবে এনজয় করা যাবে। বৃষ্টির সময় একটা আলাদা রকম ফিলিং পাওয়া যাবে। রাস্তায় যেতে যেতে এই ধরনের একটা ফলস পড়লো। এখন তো বৃষ্টি পড়ছে, আর রেনকোটও পরে দিয়েছি, গোপ্রো ঢুকিয়ে দিয়েছি। তো এই ধরনের একটা ফলস পড়ছে, দারুণ লাগছে। বৃষ্টি পড়তে পড়ছে তো মেঘের ভিতরে চলে এসেছি, সেই জন্য বৃষ্টি পড়ছে। উপরে একটা সিঁড়ির মতো খাঁজ কাটা আছে, আর উপর থেকে জল আসছে, দেখুন কি লাগছে, একদম পুরো জল আসছে উপর থেকে, দারুণ লাগছে। এটা হলে ধসও হলো না, আর জলও ঠিক নেমে আসলো, আর সামনের ভিউটা অসম্ভব সুন্দর, দারুণ দারুণ, এক্সেলেন্ট। এখন কিন্তু আমরা মেঘের মাঝখানে ঢুকে গেলাম। এই দেখুন ওই যে মেঘের হাইটেই আমরা আছি। তবে রাস্তা মোটামুটি ঠিকই আছে, কেননা বৃষ্টির সময় কি দু এক জায়গায় খারাপ আছে, না হয় রাস্তা ঠিকই আছে। বিহারের রাস্তা এতটা খারাপ হবে না। আমরা কিন্তু লাভা পৌঁছে গেছি, এটা হলো লাভা। আমরা যেটা কোলাখাম যাবে, লাভা ঢোকার জাস্ট মুখেই যে রাস্তা, সেই অফরোডে ঢুকে পড়েছি এখন। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তাই গোপ্রো লাগাতে পারিনি, আপনাদের সেগুলো দেখাতে পারিনি। এখন বৃষ্টিটা একটু কমেছে, তবুও মেঘ আছে, যে কোনো সময় নেমে যেতে পারে। দেখতে পাচ্ছেন পুরো গাছের উপরগুলো সব মেঘে ডেকে আছে, আর এই দিকের এই পাতাগুলো কি সুন্দর লাগছে। পুরোটা রাস্তা এই ধরনের আছে। তো আগে আরও ভালো ভালো সিন আসবে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। এখানে রাস্তা এই ধরনের, এই যে জল বয়ে যাচ্ছে, ওয়াটার ক্রসিং পুরো, আর ছোট ছোট ঝর্ণাগুলো নামছে উপর থেকে, আর এত পাখির ডাক। এখানে তো বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, কিন্তু এত ঘন জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জন্য যে কোনো কিছুই দেখা যাবে না। দেখতে পাচ্ছেন কী ধরনের ঘন জঙ্গল, আর রাস্তার অবস্থা এই ধরনের। এই যে
পুরো রাস্তার উপরে জল বয়ে একাকার। আমরা একদম মেঘের জগতে ঢুকে গেছি। দেখুন পুরো একদম মেঘটা এই ভিতরেটাও মেঘ হয়ে আছে। আর রাস্তার অবস্থা এই ধরনের, পিচ তো নেই, পুরো পাথরের উপরেই রাস্তা, স্টোনের এই রাস্তা। আর কীরকম লাগছে দেখুন, পুরো 10 হাত দূরেও অন্ধকার লাগছে। এই যে কোলাখাম আর 5 কিলোমিটার, এই যে লেখা আছে কোলাখাম 5 কিলোমিটার। বাবা এ তো নদী গো। কোলাখাম যাওয়ার মাঝখানে এইরকম ধরনের একটা জায়গায় আমরা দাঁড়ালাম। তার মানে এত ভালো লাগলো, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমাদের বাইক এই দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি এই ধরনের জায়গায়। দেখুন পুরো দুদিকের যে পাইন গাছের জঙ্গলটা এত ফাইন এখানটায় আছে। পুরো দেখুন গাছগুলো দেখুন, দারুণ লাগবে। এই জায়গাটাই সব থেকে বেস্ট। এখন সেই এক্সট্রিম ধরনের অফরোড, এক্সট্রিম একদম। আর সাইডের গাছ, কি গাছ দেখবো, না ঘাড় মুড়ে পড়বো এই ধরনের। দেখো পাইন গাছগুলো তো এখানে সুন্দর, সত্যিকারই ভালো লাগছে। বৃষ্টিতে আলাদা রকম একটা মাত্রা এনে দিয়েছে এই জায়গাগুলোকে। এটা হলো নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। তো তারাই এটার গেট, এইটা দিয়ে গিয়ে ভিতরে ক্যাম্প আছে। তবে এটা গভর্নমেন্টের এবং কস্টলি একটু, কিন্তু দারুণ জায়গায়, দারুণ। পুরো ঝিঁঝি পাখির আওয়াজ। আর এইরকম রাস্তা দিয়ে নামছি, দেখুন এই ধরনের রাস্তা। আমরা কোলাখাম ঢুকে গেছি। এই কোলাখাম 0 কিলোমিটার। কি লাগছে দেখুন পুরো জায়গাটা। বৃষ্টিটা না হলে আরও ভালো হতো। ওইটা হলো লাভা, দেখা যায় এখান থেকে হোমস্টে শুরু হয়ে গেল। এখন আমাদের হোমস্টেটা আরও আগেই আছে। অবশেষে আমরা এই ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে পৌঁছে গেছি। এখন টাইমও হয়ে গেল প্রায় 2টো মতো। এখন জিনিসপত্র নিয়ে আমরা নিচে যাব। এই হোমস্টেতে যাওয়ার রাস্তা হলো ওটা। সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। এই ওয়াইল্ড অর্কিড হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার এই। হ্যাঁ ইতনা ज़्यादा नहीं। তো আমরা এখন নিচে নামবো। এই যে 2জন কুকুর এসে গেছে। ও আরে আরে এটা একটা আলাদা হোমস্টে, আর আমাদের হোমস্টে হলো ওটা। আমাদের হোমস্টে কিন্তু রাস্তা থেকে 500 মিটার মতন হেঁটে যেতে হবে। ওই যে দূরে দেখাচ্ছে ওটাই হলো আমাদের হোমস্টে। তো আমার ভিডিও অনেক লেন্দি হয়ে গেল, এখানেই আমার ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লকে। বাই।